সরি, ভুল করে ফেলেছি, কান ধরো। তুই চমকে তাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সহজ ভঙ্গিতে আবার বলল, না হ্যাঁ, ভুল যখন করেছো কান ধরো, কান ধরে বিষয়ের উদ্বোস করো। তুই ঠোঁট ফুলিয়ে পিটপিট করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এগিয়ে এসে নিচু গলায় বলল, এই একদম এভাবে তাকাবে না আমার দিকে। আমার হাওয়ায় মিঠাইয়ের মতো মন যদি গলে যায়, এই দায় কে নেবে? তোমার বাপ। তাছাড়া আমার মন গলে গেলে কিন্তু বিপদ তোমারই, সামলাতে পারবে না সেই দখল। আমার মন নরম বলে আগে ভাগে ওয়ার্ন করছি, আপনি খুব খারাপ। একটা হ্যাঁচকা টান দিয়ে তেকে নিজের বক্ষস্থলে ফেলে মৃদু স্বরে বলল, বেশি খারাপ? এই মুহূর্তে গত রাতের স্মৃতি মনে পড়তে মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, না না, আপনি ভালো, আপনি অনেক ভালো। হালকা আসলো জাঙ্কুক, বেশি ভালো? হ্যাঁ। উপর নিচ মাথা দুলিয়ে বলতে জাঙ্কুক একটু ঝুঁকে তার নাকের ডগায় একটা টোকা দিয়ে হেসকে সরে বলল, এত ভালো আমার পোষায় না জানো, আমি গত রাতের মতো আবার খারাপ হতে চাই। একটা শুকনো ঢোক গিলল, মনে মনে ভাবলো এ তো মহাবিপদ। খারাপ বললেও বিপদ, ভালো বললেও বিপদ। তার একেবারে তার সর্বনাশ করে ছাড়লো এই জীবন জাঙ্কুক। এইদিকে জেনি বন্দি করে রেখেছে নিজেকে বদ্ধ ঘরে। তিয়ার জাঙ্কুকের বিয়ের সংবাদ তাকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। অথচ সে অসহায়, কি বা করবে? নিজের বান্ধবীর ভালোবাসা ছিনিয়ে নিবে? যেখানে জাঙ্কুকও তাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে তো অন্য কোনো প্রশ্নই আসে না। জেনির ভিতর জ্বলছে যন্ত্রণা, হচ্ছে খুব তীব্র যন্ত্রণা। এত এত যন্ত্রণা, তার এতটুকু হৃদয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এদিকে লিজা আর বাকি বান্ধবীরা একসাথে স্বাধীন ভার্সিটিতে বেশ মজা করেছে। সন্ধ্যার একটু আগে আগে সবাই যে যার বাড়ি ফিরে গেল। লিজা ব্যস্ত পায়ে গেট পেরিয়ে মূল দরজায় আসতেই তার পা দুটো থমকে যায়। হল ঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে বেগম, তার পাশে সাইনো। বেগমের হাঁটুর উপর ল্যাপটপ, দুজনের চোখ তাতে নিবদ্ধ। মনে হয় কোনো গুরুতর আলোচনায় ব্যস্ত, হয়তো সাইনের পড়াশোনা বা কোনো প্রকল্প নিয়ে কথা বলছে। লিজা এক মুহূর্তে স্থির হয়ে গেল। সারাদিনে একবারও বেগমের কথা মনে পড়েনি, এমনকি এক মুহূর্তের জন্যও না। কিন্তু এখন ওকে চোখের সামনে দেখতেই গতকালের তিক্ত স্মৃতিটা যেন পাথরের মতো বুকের উপর নেমে এলো। আজ যে বেগমের ছুটির দিন, সেটা লিজা পুরোপুরি ভুলে গিয়েছিল। তবে মনে মনে ভাবলো, ভালোই হয়েছে সারাদিন বাইরে ছিলাম, অথচ সামনে তো পড়তে হয়নি, না হলে আবার কোনো না কোনোভাবে ওনার রাগের কারণ হয়ে যেতাম। তাই দ্বিতীয়বার আর কিছু না ভেবে লিজা তাড়াহুড়ো করে উপরে ওঠার জন্য সেই দিকে পা বাড়ালো। তবে অপ্রত্যাশিত বলেও কিছু থাকে। সিঁড়ির তৃতীয় ধাপে উঠতে হঠাৎ লিজার পা পিছলে গেল। একটা তীব্র চিৎকার ফেটে পড়লো নীরব হল ঘরে। বেগম আর সাইনো দুজনেই চমকে ঘুরে তাকালো। পাশের ঘর থেকে ছুটে এলেন ন্যান্সি। লিজা সিঁড়ির ধাপে কাত হয়ে বসে আছে, পা ধরে মুখ বিকৃত করে রেখেছে, হয়তো ব্যথায়। ন্যান্সিকে দেখে কাঁদতে কাঁদতে গলায় বলে উঠলো, আমার পা ভেঙে গেছে চাচি আম্মু। সায়নো উঠে এসে ধরতে গেলে লিজা তীব্র কণ্ঠে চেঁচিয়ে উঠলো, খবরদার, তুই আমাকে ধরবি না, সব তোর কারণে হয়েছে। চাচি আম্মু, ওকে যেতে বলো এখান থেকে। যাক বাবা, আমি আবার কি করলাম? সায়নো হতভম্ব। ন্যান্সি এসে সান্ত্বনা দিয়ে বলেন, ঠিক আছে, ও ধরবে না তোকে, তুই পা সোজা কর। কিন্তু লিজা কাঁদতে কাঁদতে বলল, না, ভেঙে গেছে, সোজা করতে পারবো না। দেখি কিছু হয়নি, সোজা কর। না, পারবো না। এতক্ষণ পর্যন্ত একদম নিলিপ্তভাবে দাঁড়িয়েছিল বেগম, চোখে কোনো ভাব নেই, মুখে একরকম স্থিরতা। কিন্তু পা ভেঙে গেছে কথাটা শুনে ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো লিজার সামনে। কোনো কথা না বলে পা টেনে আনলো নিজের হাঁটুর উপর। লিজা অবাক হয়ে তাকালো, দোটানায় পড়লো, কিন্তু বেগম শুনো না। ধীরে ধীরে হাত রাখলো তার গোড়ালিতে, আঙুল চেপে চেপে অনুভব করলো তার কণ্ঠ নিচু কিন্তু স্থির। পা ভাঙেনি। লিজা কাঁদো কাঁদো গলায় বললো, ভাঙছে। আমি তো বললাম ভাঙিনি, আমি বলছি ভাঙছে। বেগম এবার চোয়া শক্ত করলো, স্বর আরো গম্ভীর, ডাক্তার কে, তুই নাকি আমি? তো আমি যখন বলেছি ভাঙিনি, তার মানে ভাঙিনি। লিজা মুখ ফুলিয়ে গজগজ করে বললো, তাহলে মনে হয় মস্কে গেছে। না, মোচও লাগেনি। লাগছে, বললাম তো না। শেষে বেগম হালকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জাস্ট একটু ব্যথা পেয়েছিস, বরফ দিলে ঠিক হয়ে যাবে। ন্যান্সি ব্যস্ত হয়ে উঠলেন, আমি বরফ নিয়ে আসছি, তুমি বসো। কিছুক্ষণের মধ্যে তিনি বরফ নিয়ে এলেন। বেগম বরফের টুকরা হাতে নিয়ে লিজার পায়ের পাতে আলতো করে চেপে ধরলো। ঠান্ডা স্পর্শে লিজার শরীরে শিরশির করে কেঁপে উঠলো, আর সেই সঙ্গে বুকের ভিতর এক অদ্ভুত স্রোত বইতে লাগলো। নিজের অজান্তে সে বেগমের বুকের শার্টের অংশটা খামচে ধরলো। একটা ক্ষণ স্থায়ী অবচেতন প্রতিক্রিয়া, তাতেই বেগম থেমে গেল। আঙুল নিথর হয়ে রইল লিজার পায়ে। বুকে যেন কিছু একটা ধপ করে উঠলো। একটা ভারী ঢোক গিলে চোখ তুলে তাকালো লিজার দিকে। লিজা চোখ বন্ধ করে আছে, তার শ্বাস প্রশ্বাসের ওঠানামা আর চোখের পাপড়ির কাঁপুনি স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মুহূর্তে বেগমের মনে হলো, ওকে আমার মধ্যে কিছু অনুভব করছে, নাকি আমি শুধু কল্পনা করছি। তার ঠোঁট শুকিয়ে গেছে, জিহ্বা দিয়ে ভেজে নিল উষ্ঠজোড়া। হঠাৎ করে সে লিজার পা ঝটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। লিজা হকচকিয়ে চোখ বড় বড় করে তাকালো বেগমের দিকে, কণ্ঠ কেঁপে উঠলো, কি
কি করছেন আপনি? ব্যথা পেয়েছি তো আমি। বকুমের মুখে কোনো ভঙ্গি নেই। নিলিপ্ত স্বরে নেঞ্চের দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, ওকে উপরে নিয়ে যাও, আমি কিছু মেডিসিন দিয়ে দেবো, সেরে যাবে ওর ব্যথা। আচ্ছা ঠিক আছে, দেখি ওঠ, ধর আমাকে। নেঞ্চে এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো লিজাকে নিয়ে। ঘরের ভিতর নিস্তব্ধতা ভর করলো। ওদের করিডরে মিলিয়ে যেতে দেখে একটা ভাই দীর্ঘশ্বাস ফেললো। বকুম বিড়বিড় করে বলল, এতটুকু ব্যথা সহ্য করতে পারছিস না? মেডিসিনের প্রয়োজন হচ্ছে তোর? তাহলে ভাব, আমার এত গভীর ক্ষত নিরাময়ের কোনো মেডিসিন না থাকা সত্ত্বেও আমি কিভাবে সহ্য করছি। অবশ্য সেটা বোঝার ক্ষমতা তোর নেই। বকুম গিয়ে আবার সোফায় বসে পড়লো। বানিয়ে এসে লিজার ব্যাগ, ফোন আর জুতাগুলো গুছিয়ে রাখতে লাগলেন। তখন সন্ধ্যা, আনুমানিক 6টা। দিন শেষে তারা পৌঁছালো পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি রিসোর্টে। সেখানে তুহিন আগে থেকে জাংকুকের কথা মতো মেঘদূত নামের একটি কটেজ তাদের নামে বুকিং করে রেখেছিল। কাঠের তৈরি আর উষ্ণ ও নান্দনিক ইন্টেরিয়রের মেঘদূত নামের কটেজটি নীলগিরির সবচেয়ে রোমান্টিক কটেজ। এখান থেকে পাহাড়ের সারি আর মেঘের স্রোত স্বর্গের মতো দেখা যায়। জাংকুক কাটতে সারাদিনে বান্দরবনের আরও বেশ কয়েকটা জায়গা ঘুরেছে। নীলাচল থেকে সূর্যোদয়ের মুহূর্ত উপভোগ করার পর তারা গেল শৈলপ্রপাত। সেখানে শীতল ঝর্ণায় কিছুটা সময় কাটানোর পর যায় চিম্বুক পাহাড়ে। এরপর দুপুরে লাঞ্চ সেরে তারা আসে নীলগিরি। সেখানে একসাথে সূর্যাস্ত দেখা শেষ করে অতঃপর যখন নীলগিরি রিসর্টে আসে তখন সেখানকার দুজন স্টাফ এবং ম্যানেজার তাদের মেঘদূত কটেজে নিয়ে আসে। একজন স্টাফ এগিয়ে এসে আগে দরজা খুলে দিল, আর দরজা খুলতেই চোখে পড়ে কটেজের ভিতরে রোমাঞ্চকর দৃশ্য। মোমবাতির মৃদু হলদে আলোয় ঘটা ঝলমল করছে। শুভ্র বিছানা জুড়ে ছড়ানো গোলাপের পাপড়ি, মেঝেতে ছড়ানো লাল পাপড়ি রেখা যেন পথ দেখাচ্ছে শয্যা পর্যন্ত। সাদা পর্দার পাশে ঝুলছে ছোট ছোট বল আকারের বাল্য। বারান্দার দিকে তাকালে মনে হয় তারা যেন মাখা কোনো রাতকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। এক পা ভেতরে দিয়ে থমকে গেল, মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানি অজানা অস্বস্তিতে ভরে গেল। আর তার মনে পড়ল তাদের বিয়ের রাত এমন ছিল, বরং এই ঘরটা যেন তার চেয়েও বেশি আলোকিত, বেশি অন্তরঙ্গ। এটা দেখে তে একটা শুকনো ঠোক গেলে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিল। জাংকুক আর চোখে তাকালো তার কাঁধ ঘেঁষে থাকা রশির দিকে। তাকে লজ্জায় গুটিয়ে যেতে দেখে উষ্ঠুত্রা চেপে মুখ লুকিয়ে হেসে ফেলল। ম্যানেজার অতি নমনীয় কণ্ঠে বলল, স্যার, মিস্টার তুহিন জানিয়েছে আপনারা নবদম্পতি, আপনাদের কটেজটা যেন সুন্দর করে সাজিয়ে রাখি। তার কথা মতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। জাংকুক ঠোঁট বাঁকিয়ে বলল, গুড। চাবির রিং জাংকুকের হাতে দিয়ে সবাই সেখান থেকে চলে যায়। জাংকুক দরজাটা আরেকটু মেলে ভিতরে প্রবেশ করে, একটু ভঙ্গিমা করে চিবুকে আঙুল বোলাতে বোলাতে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো রুমের সাজসজ্জা। হঠাৎ খেয়াল করলো তে ভিতরে আসছে না। সে ঘাড় মুড়িয়ে পেছনে তাকায়। জাংকুক নিলিপ্ত স্বরে বলল, এই যে তেরানি, আপনাকে কি ভিতরে আসার জন্য আলাদা করে আমন্ত্রণ করতে হবে? জাংকুকের কথাতে চোখ পিটপিট করে তাকায় তার দিকে, তবে এক চুল পরিমাণও নড়ল না। জাংকুক তার ভিতরে দ্বিধা বুঝতে পারলে এগিয়ে এসে তার হাত ধরে ভিতরে আনতে চাইলে তে এক পা পিছিয়ে গেল। জাংকুক এবার বিরক্ত হলো, কি সমস্যা, ভিতরে আসো। তে না সুযোগ মাথা নাড়লো। জাংকুক এবার আরো খেপে গেল, বিরক্তি গলায় বলল, তে আমি ক্লান্ত, প্লিজ কোনো ঝামেলা করো না, ভেতরে আসো। তে এবার জাংকুকের দিকে সরাসরি তাকালো। আসলেই অনেকটা ক্লান্ত লাগছে তাকে। গত রাত থেকেই তো কোনো বিশ্রাম পায়নি, সে নিজেও ক্লান্ত। তাই জাংকুকের কথায় ছোট ছোট পা ফেলে ভিতরে আসে। পিছন থেকে জাংকুক ধাপ করে দরজাটা বন্ধ করে দেয়। সেই শব্দে কিঞ্চিত কেঁপে ওঠে তে। জাংকুক সোফায় ভারী শরীরটা এড়িয়ে দেয়। তের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, এরপর আমি যাব। তে আমতা আমতা করে বলল, আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসিনি। জাংকুকের চাহনি দেখে তার কথা বন্ধ হয়ে গেল। জাংকুক তার দিকে তাকিয়ে উঠে যায় কর্নারে থাকা পিত্তি কালার লাগেজের দিকে। লাগেজের জিপার খুলে সেখান থেকে একটা লাল রঙের চুড়িদার আর তলে এনে তের হাতে দিয়ে বলল, জিয়ন জাংকুক কাঁচা কাজ করে না, সব প্ল্যানিং করেই করে। তে কিছুটা অবাক হলো, এসবের ব্যবস্থা কখন করলো এই লোকটা? জাংকুকের আঙুল স্পর্শ করতেই ভেতরটা কেমন কেঁপে উঠলো। কোনো কথা না বলে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। জাংকুক হালকা হেসে মাথা নেড়ে সোফায় বসলো। পরবর্তীতে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণের জন্য। বাইরে হাওয়া বইছে, কটেজের ছোট বাতিগুলো দুলছে। ততক্ষণে তে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ খুলে সেদিকে তাকায় জাংকুক। তে সেই ভেজা স্নিগ্ধ মুখ দেখে ভেতরটা কেমন করে উঠলো তার। মাথা ঝাঁকিয়ে আবার তাকাতে চোখ পড়লো কোমর অব্দি চুল থেকে টাপাটা পানি ঝরছে। সামান্য কপাল ফুটে এলো তার।
হুড়মুড়িয়ে ওঠে লাগেজ থেকে হেয়ার ড্রায়ার বের করে তেকে টেনে নিল নিজের কাছে। তার চুলগুলোকে ধীরে ধীরে ড্রায়ারের সাহায্যে শুকিয়ে দিতে লাগলো। তে অবাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুকের চোখে রাগ নেই, আছে যত্ন, অধিকার, ভালোবাসার নিঃশব্দ ভাষা। জাঙ্কুক কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখানকার আবহাওয়া এমনিতেই ঠান্ডা, তার উপর যদি চুল এমন ভিজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে। একটু কেয়ারফুল হতে পারো না? আমার কিছু হবে না, অভ্যেস আছে। আচ্ছা। জাঙ্কুক চোয়া শক্ত করে তের হাতে হেয়ার ড্রায়ারটা ধরিয়ে দিয়ে সোজা ওয়াশরুমের দিকে ঢুকে পড়লো। তে আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। বুঝতে পারল না হঠাৎ করে আবার কি হলো তার। সে তো ভুল কিছু বলেনি, তাহলে আমার রাগের কারণটা কি? প্রায় আধ ঘন্টার বেশি হবে জাঙ্কুক এখন বেরোচ্ছে ওয়াশরুম থেকে। তে জানতো না পুরুষ মানুষের শাওয়ার নিতে এত সময় লাগে। অনেকক্ষণ অপেক্ষার পর অধৈর্য হয়ে সে কটেজের বারান্দার দিকে যায়। একটা দোলনা আছে বারান্দায়। তো সেখানে গিয়ে বসতে দোলনাটা মেতে তুলতে লাগলো। সেখান থেকে রাতের পাহাড়গুলো দেখে মনে হলো সব ঘুমে রাজ্যে তলিয়ে গেছে। ফুরফুরে সুন্দর বাতাস এসে তে শরীরটা শীতল করে দিল। সে চোখ বন্ধ করে বাতাসটা গভীরভাবে অনুভব করলো, যেন পাহাড়ের হৃদয়ের স্পন্দন শুনছে। আকাশে চাঁদ আছে ঠিকই, কিন্তু মেঘে ঢাকা পড়েছে। ঝাপসা আলোতে সবকিছু যেন স্বপ্নের মতো লাগে। সে হাত বাড়ালো, যেন মেঘটাকে ছুঁয়ে দেখতে চায়। তার আঙুলের দাগায় বাতাসের শিশিরে স্পর্শ। ঠিক তখনই তার পেছনে ভেসে এলো গভীর ভারী এক শ্বাসের শব্দ। সে বুঝতে পারলো জাঙ্কুকের উপস্থিতি। এর বুকের ভিতরটা কেঁপে উঠলো। পিছনে ফিরে তাকাতে চাইলো, কিন্তু পারলো না। পর মুহূর্তে জাঙ্কুকের হাত ধীরে ধীরে এগিয়ে এলো, তার কোমরটা জড়িয়ে ধরলো। তের পিঠ ঠেকলো জাঙ্কুকের বুকের সঙ্গে। তের শরীর কেমন শিরশির করে উঠলো তার স্পর্শে। তের ঘাড়ে থুতনি ঠেকিয়ে হেসকে সরে ডাকলো, তে। তে ঠোঁট শুকিয়ে গেল, তবু কাঁপা কাঁপা গলায় হ্যাঁ উত্তর দিল। জাঙ্কুক তের পিঠে নাক ঘষে ঘ্রাণ নিল, অতপর বলল, আমার ঠান্ডা লাগছে, ভিতরে চলো। তে আরো কেঁপে উঠলো, বলল, আমার ঠান্ডা লাগেনি, আপনি যান, চা খান, কফি খান, আমায় কেন লাগছেন? জাঙ্কুক নেশালো গলায় বলল, এই ঠান্ডা চা কিংবা কফিতে যাবে না, তাহলে উষ্ণতা প্রয়োজন, চলো ভিতরে যাই। এই বলে তের হাত ধরে টানলো, কিন্তু তে আতকে উঠে বলল, না। জাঙ্কুক ভরকে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তে মাথা নত করে মিনমিন করে বলল, আসলে ক্ষুধা লেগেছে। মুহূর্তে জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে গেল। একরাশ বিরক্তি নিয়ে দাঁত কপাটে দিয়ে বলল, এমন একটা মুহূর্তে তোমার খিদে পেয়েছে? তে চিবুক নামিয়ে উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানালো। জাঙ্কুকের রাগে তার বাদামি চোখ জোড়া লাল হয়ে গেল। ফুঁসে উঠে কর্কশ গলায় বলল, একটা থাপ্পড় খেলে অটোমেটিকলি খিদে চলে যাবে তোর, বজ্জাত বেডি। জাঙ্কুকের গর্জনে তে আরো ভরকে গেল। বারান্দার কাঠের একটা অংশ আঁকড়ে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসে তার চুলগুলো উঠছে। জাঙ্কুক এগিয়ে এলো আরো কাছে। তার কণ্ঠ যেন বজ্রের মতো গর্জে উঠল, চলো ভিতরে চলো। তে স্থির নড়ল না এক চুলো, একইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের ক্রোধ এবার চরমের ঊর্ধ্বে পৌঁছে গেল। কটমট করে তাকিয়ে বলল, তোমার কাছে দুটো অপশন, হয় ভিতরে যাবে, না হয় এখান থেকে নিচে ঝাঁপ দিবে, বলো কোনটা? তে শরীর কেঁপে উঠল। তারা এখন পাহাড়ের চূড়ায় আছে, আর এখান থেকে পড়লে তার অস্তিত্ব আর কেউ খুঁজে পাবে না। ভয়ে ভয়ে তাকালো নিচের দিকে। তাকাতেই মনে হলো তার নিচে শুধু ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারে যেন তাকিয়ে আছে তাকে গিলে ফেলার অপেক্ষায়। জাঙ্কুক এগিয়ে এসে তের ঘাড় ধরে সামান্য ঝুঁকিয়ে বলল, দেব? ফেলে দিব? না না না, যাবো আপনার সাথে ভিতরে। তে জাঙ্কুকের সাদা শার্টের বুকের অংশ খামচে ধরে রেখেছে। বুক ওঠানামা করছে আতঙ্কে। তবে এই আতঙ্ক নিচে ফেলে দেবে সেজন্য, নাকি অজানা অসহ্যের সূচনার জন্য, বুঝতে পারলো না। জাঙ্কুক এবার তাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বক্ষস্থলে এনে ফেললো। তাদের হৃৎপিণ্ডের ধূপকানির সমান তালে বাঁচতে লাগলো। তখনই এক ঝাপটা বাতাস এসে সব কিছু এলোমেলো করে দিল। আশঙ্কা থেকে করে তুলে নিল। তে মুখ গুজে রাখলো জাঙ্কুকের বক্ষস্থলে। কান পেতে খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো সেই তীব্র ধূপকানির শব্দ। সেখানে কেবল ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষার এক অদ্ভুত মিশ্র সুর। জাঙ্কুক তাকে নিয়ে ধীরে ধীরে ভিতরে এসে পর্দা টেনে দিল, যেন নিজেদের এই একান্ত মুহূর্ত আড়াল করে দিয়েছে প্রকৃতির থেকে। বাইরে এখন শুধু বাতাসের শোষ শব্দ, পাহাড়, মেঘ আর চাঁদ সব মিলে তাদের দুজনকে ঢেকে রাখলো নিজেদের নরম নিঃশব্দ অলিঙ্গনে। একটি নতুন সকালের সূচনা। সূর্যের নরম আলোয় ভরে আছে কটেজের প্রতিটি কোণ। তে সবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পা দিয়ে নেতিয়ে যাওয়া গোলাপের পাপড়ি সরিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কোমর ছোঁয়ার চুলের ডগা থেকে টপটপ করে পানি ঝরছে। তার রাতের মতো জাঙ্কুক রেগে যেতে পারে ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালের সাহায্যে চুল মুছতে লাগলো। কালো আর সোনালির মিশ্রণের গ্রাউন্ডটা তার ফর্সতাকে চকচক করে ফুটে উঠল। চুলে হাত চালিয়ে আয়নার ভেতর ঘুমন্ত জাঙ্কুকের মুখের দিকে তাকালো। তার ঘুমটা ভারী নয়, মৃদু বাতাসে তার চুল কপালের উপর এসে পড়েছে। নিঃশ্বাসের সঙ্গে বুক উঠছে আর নামছে। সবকিছু মিলিয়ে তাকে বেশ আকর্ষণীয় লাগছে। সেই দৃশ্য দেখে তের মন কেমন দুর্বল হয়ে যায়।
এই তো কিছুদিন আগেও জাঙ্কুককে পাওয়া তার কাছে ছিল স্বপ্নের মতো, অথচ আজ হঠাৎ জাঙ্কুক নড়ে চড়ে উঠতে সে চমকে যায়। হাতে থাকা তোয়ালেটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। গত রাতের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। যাই, এবার একটু আমরা রাতের ঘটনায় যাই। কটেজের ভেতর টিম টিম করে জ্বলছিল হলদে ক্যান্ডেল। তখন এক ঝটকা বাতাস এসে সাদা পর্দা উড়িয়ে দিল। সেই বাতাসের সাথে গোলাপ আর ক্যান্ডেলের অমায়িক গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। তাই তখনও জাঙ্কুকের বুকে মাথা গুজিয়ে রেখেছে। জাঙ্কুকের অবাধ্য হাত বিচরণ করতে লাগলো তার প্রেয়সীর পিঠ জুড়ে। সেই স্পর্শে থেকে থেকে সহসা কেঁপে উঠছে তার প্রেয়সী। জাঙ্কুককে সেই কাঁপুনি বেশ আনন্দিত করলো। সে এবার নিচু হয়ে নাকে নাক ঘষল। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই তার শার্টের অংশ খামচে ধরল। রেশমের মতো চুলগুলো আলতো হাতে সরিয়ে তার গলার কাছে মুখ এনে মাথার স্বরে বিড়বিড় করলো, কেন মুগ্ধ করো আমাকে, কেন চুম্বকের মতো আকর্ষণ করো আমায়, কেন পাগল করে দাও বারংবার। নিজেকে সামলানো দুষ্কর হয়ে যায় প্রতিবার। কিছু বলতে পারলো না, শুধু তার ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জাঙ্কুকের মুখ ধীরে ধীরে এসে থামলো তার কানের পাশে। মৃদু শব্দে তার কানের নদীতে একটা চুমু খেলো, আর তাতেই বিদ্যুতের মতো ঝটকা খেয়ে গেল। সাথে সাথে দূরে সরে গেল। জাঙ্কুক সেই ঝটকা সামলাতে না পেরে বিছানা থেকে পড়ে গেল মেঝেতে। চোখ মুখ কিছু বন্ধ করে নিল। না, ব্যথা পেয়েছে সেজন্য নয়, বরং আচরণে। তার শরীরে ক্রোধ ছলকে উঠল, তাতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই আল্লাহর বান্দি, সমস্যা কি তোমার? বিছানার ওপাশে দাঁড়িয়ে আঙুলে ওনার কোণ পেঁচাতে লাগলো। জাঙ্কুক উঠে নিজের গায়ে লেগে থাকা গোলাপের পাপড়ি ঝাড়তে ঝাড়তে এগিয়ে এলো তার দিকে। তাতে সে দু কদম পিছিয়ে গেল। জাঙ্কুক কটমট করে উঠল, স্টপ দে, আর এক পাও নড়বে না, ওখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ। কিন্তু কে শুনে কার কথা? জাঙ্কুক আবার এগিয়ে যেতে দৌড়ে বিছানার অন্য প্রান্তে চলে গেল। জাঙ্কুকের এবার রাগ যেন মাথায় উঠে গেল। কপালের নিচে শিরা বিদ্যমান। জ্বর শক্ত করে তো আঙুলে নাড়িয়ে ডাকলো, তে কাম হিয়ার। না, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি, তে আসো বলছি। আবারও না বললো, আমার কিন্তু হেভি গরম হয়ে আছে জানো। একবার তোকে যদি ধরতে পারি তাহলে কিন্তু থাপড়াই তোর চেহারার নকশা পাল্টাই দিব। একটু থামে ফের ডাকলো, এদিকে আসো। মাথা নাড়লো, না আপনি মারবেন। জাঙ্কুক এক পা এগোতেই ছুট লাগায় বারান্দার দিকে। তবে তার আগে জাঙ্কুক বিছানার উপর দিয়ে এক লাফে তার পিছন থেকে ধরে ফেললো। মোচড় দিয়ে সেই বাঁধন থেকে মুক্তি পেতে চাইল, কিন্তু জাঙ্কুকের সেই দৃঢ় বাঁধন থেকে মুক্তি পেতে ব্যর্থ হলো। একরাশ বিরক্তি নিয়ে জাঙ্কুক ঝাঁঝিয়ে উঠল, তুমি বোধহয় ভুলে গেছো। যেমন জাঙ্কুক দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। ইদানিং কিছু বলছি না বলে লাইফে একদম মাথায় উঠে গেছে, তাই না? তোমার কি মনে হয় ছেড়ে দেবো তোমাকে? একদম বুকের সাথে পিষে মেরে ফেলবো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন না। যদি ছাড়াই হতো তাহলে টাকা পয়সা খরচ করে এত দূর নিয়ে এলাম কেন? হ্যাঁ, এখন ছেড়ে দিলে আমার কত টাকা লোকসান হবে আইডিয়া আছে তোমার? একরকম চমকে নিজেকে ঘুরিয়ে তাকায় জাঙ্কুকের দিকে বিস্ময় সুরে বলল, আপনি এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন? নির্লিপ্তভাবে উত্তর দিল জাঙ্কুক, অফকোর্স। অভিমানে ঠোঁট ফুলিয়ে নিল তে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আমি বলেছি আমাকে বিশ্বাস করতে, তুমি নিয়ে যাচ্ছে আমার উপর ভরসা করে পালিয়ে এসেছো। জাঙ্কুকের বুকে কয়েকটা খুশি বসিয়ে দিয়ে বলল, আপনি খুব খারাপ, বেশি খারাপ। জাঙ্কুকের শার্টের বুকে খোলা অংশে আঙুল দিয়ে আগে বুকে করতে করতে মাথা দুলিয়ে ছোট্ট করে বলল, মুহূর্তেই মুখের রং বদলে যায় তার। এক হাতে হাত দুটো নিজের বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে তার উদর টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কণ্ঠ খাদে নামিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, যখন খারাপের অপবাদ দিয়েছো তাহলে চলো খারাপ কাজটা করেই ফেলি। মানে ডট ডট ডট, সেটা আবার কি? কণ্ঠ কেঁপে উঠল তের। জাঙ্কুকের দিকে তাকাতে সে ঠোঁট বাঁকিয়ে হেসে এক চোখ টিপ দিল। সে ইঙ্গিতের মানে তের বুঝতে আর বাকি রইল না। আজ আর কোনো অজুহাতে কাজ হবে না, এটা বেশ ভালো করেই বুঝলো। বরং হঠাৎ এক বিস্ময়কর কাণ্ড করে বসলো। জাঙ্কুকের গলার কণ্ঠমণিটা ঢোক গেলার সাথে সাথে অদ্ভুতভাবে নড়তে দেখে লোক সামলাতে পারল না। এর আগেও যতবার তার এই কণ্ঠমণির দিকে নজর পড়েছে ততবার এই অবাধ্য অনুভূতি জেগেছে। সে এবার দু পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে টুক করে একটা চুমু খেয়ে বসলো সেখানে। জাঙ্কুক এক সেকেন্ড হাম্মকের মতো দাঁড়িয়ে রইল। অতবার ব্যাপারটা যখন বুঝলো, তার ঠোঁটের কোনো রহস্যময় হাসি খেলে গেল। নিজের প্রেয়সীকে আর নিজের সাথে মিশিয়ে নিল। নাকের ডগায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। সেখান থেকে আয়ত্তে নিয়ে নিল প্রেয়সীর তীর করে কাঁপতে থাকা চিকন সরু উষ্ঠজোড়া। দুজনের শুধু ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অতপর ধীরে ধীরে পিছিয়ে এসে ধাপ করে বিছানায় পড়ল দুজন। সাদা চাদরে মুড়িয়ে নিল নিজেদের। বাতাসে পর্দা সরতেই মেঘে ঢাকা ধূসর চাঁদের আলো এসে পড়ল তাদের নরম অলিঙ্গনে।
যাই হোক, আবার বর্তমানে ফিরে আসা যাক। এই মুহূর্তে গত রাতের বেসামাল ছন্ন ছড়া জাঙ্কুকের কথা মনে পড়তেই তীর বুকের ভেতর আলোড়ন সৃষ্টি হলো। গাল দুটো টকটকে লাল এর মতো হয়ে আছে। তখনই অনুভব করলো ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস। আয়না স্পষ্ট ঠিক তার পেছনে দাঁড়িয়ে, অর্ধ ঘুমন্ত চোখ, মুখে একরাশ দুষ্ট হাসি। তার নরম গালে নিজের জলাইন খরাসন করে ঘুমন্ত গলা জিজ্ঞাসা করলো, কি ভাবছো? তে মাথা নাড়িয়ে বললো, কিছু না। কিছু না? তাহলে এভাবে ব্লাশ করছে কেন? আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত গালে হাত রেখে ঢোক নিলতে। আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দ্রুত গালে হাত রেখে ঢোক গিলতে। কই? জাঙ্কুক এবার তার কাঁধে হাত রেখে ঘুরিয়ে নেয় নিজের দিকে। তেজক নামিয়ে নেয়, নিজের অজান্তে জাঙ্কুকের বুকে গিয়ে পড়ে। জাঙ্কুকও হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেয়। কিছু সময় কাটলো সেই মৃদু অলিঙ্গনে। কিছুক্ষণ পর তে ধীরে ধীরে মাথা তুলে তাকা জাঙ্কুকের মুখে। তার সেই গাঢ় বাদামি চোখ জোড়া ঘন পাপড়িতে ঢাকা, আর সেই চোখের গভীরে মিশে আছে একরাশ অদ্ভুত উষ্ণতা। তের কণ্ঠ কেঁপে ওঠে, আপনি জানেন, আমার জীবনের প্রথম পুরুষ আপনি। আমার প্রথম অনুভূতিগুলো আপনাকে ঘিরে জন্ম নিয়েছে। জাঙ্কুকের মুখের ভাব এক মুহূর্তে বদলে যায়। দুই ভুরুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। কণ্ঠ গম্ভীর হয়ে বলল, এভাবে বলছো যেন আমার জীবনে আরো রমণীর আগমন ঘটেছে, আরো 2-4টা বিয়ে করেছি আমি। সেটা কখন বললাম? এই যে এখনই তো বললে। আমি কি তা বলেছি? বলেছো, যেটা বলেছো সেটার মানে এটাই দাঁড়ায়। তো একটু সরু কপাল করে বলে উঠলো, আপনি সবকিছু এমন পেছান কেন? নর্মাল ভাবে নিতে পারেন না? না। কেন? কারণ আমি নর্মাল না। তাহলে কি অ্যাবনর্মাল? জাঙ্কুক চোয়ার শক্ত করে কটমট করে তাকালো তার দিকে। এতে মিশিয়ে গেল তার নিজের জামার বুকের কাছে। চমকি ঘুরতে ঘুরতে মিনমিন করে বলল, আপনি তো বললেন আপনি নর্মাল না। জাঙ্কুক দাঁত কপাটে দিয়ে বলল, আমি বলেছি নর্মাল না, মানে এক্সট্রা অর্ডিনারি। আমি কি বলেছি আমি আপনার মাল? এরপর কিছুক্ষণ কেটে গেল। এর মধ্যে জেমিনি এসেছিল। জেমি চলে যাওয়ার পরপরই দরজাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগে দরজা ঠেলে ভেতরে ঢোকে বেগম। দরজার পাশে হেলে দাঁড়িয়ে আছে, বুকের সামনে হাত ভাঁজ করা, শুধু তাকিয়ে আছে লিজার দিকে। দৃষ্টিটা এত গভীর, এত স্থির যে লিজার বুক কেঁপে উঠল, কিন্তু কথা আটকে গেল গলায়। গলা পরিষ্কার করে নিচু গলায় বলল, কিছু বলবেন বেগম ভাই? কোনো উত্তর নেই, শুধু সেই গভীর দৃষ্টি যা লিজার ভেতরটা অস্থির করে তুলছে। অবশেষে সে ধীরে এগিয়ে এসে পকেট থেকে একটা ছোট ওষুধের পাতা বের করে লিজার হাতে রাখলো। নিচু গলায় বলল, এটা খেয়ে নে, আশা করি তোর ব্যথা সেরে যাবে। লিজা এক মুহূর্ত দ্বিধা করলো না, পানির বোতল হাতে তুলে ওষুধটা খেয়ে নিল। বেগম এবার বিছানার কোণে এসে তার পায়ের কাছে বসলো। লিজা নিশ্চুপ। কিছুক্ষণ নিরাপত্তার পর বেগম গলার স্বর খানিকটা ভারী করে বলল, একটা কথা বলবো লিজা। লিজা একটু বিচলিত হয়ে জানতে চাইলো, কি কথা? বেগম কিছুক্ষণ নীরব থেকে জানার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, যদি কখনো এমন দিন আসে যে আমি আর থাকলাম না, তাহলে কি তুই আমার জন্য কাঁদবি? সামান্য একটু কাঁদবি আমার জন্য? নিজের ভেতরটা কেমন কেঁপে উঠল বেগমের সেই কথায়। থাকবে না মানে? বরং সে প্রশ্ন না করে পারলো না, কাপা গলায় জিজ্ঞাসা করলো, থাকবেন না মানে? আপনি কি বড় আব্বু বড় আম্মুর কাছে আবার জার্মান চলে যাবেন? বেগম মৃদু হেসে মাথা নাড়ল। তাহলে যে বললেন? মুহূর্তে লিজার বোধগম্য হলো বেগমের কথা বলার মানেটা। তার গলার স্বর হঠাৎ ভারী হয়ে গেল, চোখ ছলছল করে উঠল, সাথে সাথে টুপ করে এক বিন্দু শীতল অস্ত্র গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। বেগম তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। একটা ক্ষীণ হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ধীরে ধীরে সামান্য ঝুঁকে নরম সুরে বলল, আমি তো বলেছিলাম আমি যখন থাকবো না তখন আমার জন্য হলো কাঁদিস, কিন্তু তুই তো এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিস। তাহলে কি আমি নিজেকে ভাগ্যবান মনে করবো লিজা? লিজা ঠোঁট চেপে নিজের কান্না সংযত করলো, তার গলার স্বর বাষ্পে ঢাকা। আপনি হঠাৎ এমনটা কেন বলেন বেগম ভাই? এমন অযৌক্তিক কথার মানে কি? তোর ভাইয়ের মতো তুইও ভাবিস আমি যুক্তিহীন কথা বলি? আমার সব কথাই কি অযৌক্তিক? সব কথা না হলো এখন যেটা বললেন সেটা একেবারে নিরর্থক। এমন কথা বলার কোনো মানে হয় না। আপনি জানেন বড় আব্বু বড় আম্মু শুনলে কতটা কষ্ট পাবে? শুধুই কি আব্বু আম্মুই পাবি না? তাহলে কান্দি কেন? নিজে তাকিয়ে রইল তার চোখে। কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল, আপনি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছেন? তাহলে শুনুন, আমি কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আর এতে কি আপনি শান্তি পাবেন বলুন না বেগম ভাই? আপনি খুশি হবেন? বেগম কোনো উত্তর দিল না, বরং অদ্ভুত কোমল দৃষ্টিতে তাকিয়ে রইল লিজার দিকে। লিজা তাকে হারিয়ে কষ্ট পাবে বলেছে, এর থেকে সুখের আর কি হতে পারে? আজ সে নিজে স্বীকার করছে তাকে হারানোর ভয়। এই এতটুকু স্বীকারোক্তি যথেষ্ট ছিল বেগমের জন্য। তার ভাবনার মাঝে হঠাৎ একটা তীব্র চিৎকারে ভেঙে গেল সেই নীরব মুহূর্ত। ইয়েস, সেই চিৎকারে উভয় ঘুরে তাকালো দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে সাইনো।
ল্যাপটপ হাতে। সায়না ভিতরে ঢুকে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, ভাই তোমার করা প্রজেক্টটা ওদের দারুণ লেগেছে, দেখো। বেগম নজর রাখলো ল্যাপটপের দিকে, তার মুখে কোনো রং নেই। গম্ভীর কণ্ঠে বলল, এবার আমি সাহায্য করেছি, কিন্তু এরপর থেকে আর করবো না। বাদরামি বন্ধ কর, নিজের উপর নির্ভর করতে শেখ, ফোকাস কর পড়াশোনায়। আমি ডাক্তার নিয়ে পড়েও তোর সফটওয়্যার প্রজেক্ট করেছি, লজ্জা হওয়া উচিত তোর। আচ্ছা, এরপর থেকে লজ্জা পাবো? ননসেন্স। বেগমের চোয়া শক্ত হয়ে গেল, এক নজর লিজার দিকে তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো। সায়না তখনও দাঁড়িয়ে আছে। লিজা এবার রাগে গজগজ করে উঠল, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো আমার রুম থেকে। সায়না মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, বের আমার রুম থেকে? তোর রুমে কি আমি থাকতে এসেছি নাকি শাকচুন্নি? তাহলে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাবো না, আমার ইচ্ছে। সায়নার বাচ্চা। লিজা কিনমির করে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তার দিকে। সায়না জিভ বের করে একটা ভেংচি কেটে দৌড়ে বেরিয়ে গেল। লিজা তখন বিছানায় বসে রইল। তার রুমটা আবার নিস্তব্ধতা ভর করলো। তার মাথার ভেতর যেন বেগমের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। বুকের ভেতর হঠাৎ করে কেমন চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো। হাতের কাছে পানির বোতলটা তুলে ঠক ঠক করে গিলে ফেললো। মনে হলো যেন কোনো অদৃশ্য আগুন ভেতরটা জ্বালিয়ে দিচ্ছে। এমন অদ্ভুত অস্বস্তি কেন লাগছে তার? তবে কি সত্যি বেগমকে ঘিরে তার অনুভূতি বহন করছে? ভাবতে বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে উঠলো। বিছানার পিছনে মাথাটা গিয়ে চোখ বন্ধ করলো। বুকের উপর হাত রাখলো, যেন হৃদ স্পন্দনটাকে থামাতে চায়, কিন্তু সেই স্পন্দন যেন আরো জোরে জোরে বাঁচতে শুরু করেছে। এইদিকে ভোরের নিরাপত্তায় উঠে কটেজের বারান্দায় গিয়ে সেই ছোট্ট দোলনাটা চড়ে 2 পা তুলে বসলো। দোলনাটা হালকাভাবে দুলছে, আর তার দৃষ্টি আটকে গেছে আকাশের দিকে ছুটে চলা তুলোর মতো সাদা মেঘের উপর। গতকাল তারা নীলগিরির আশেপাশে কয়েকটি ছোট ছোট জায়গা ঘুরেছে। বাকিটা সময় তারা কটেজে একান্তভাবে কাটিয়েছে। আজকে সকাল সকাল তেয়ের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক তখনও গভীর নিদ্রায় ডুবে আছে। কয়েকদিনের ক্লান্তি তার চোখের পাতায় ভার করে বসেছে, তাই তেয়ে তাকে আর জাগায়নি। নিজে ফজরের নামাজ শেষ করে নিঃশব্দে বারান্দায় বসে সময় কাটাচ্ছিল। এইদিকে জাঙ্কুক এবার একটু পাশ ফিরতে টের পেল বিছানায় তেয়ে নেই। ঘুম ঘুম চোখে কয়েকবার হাতিয়ে যখন বুঝলো সত্যিই তে পাশে নেই, ধরপর করে উঠে বসলো। মাথা ঝাঁকিয়ে চোখ টেনে টুনে খুললো কোনো রকম, কিন্তু রুমের কোথাও নিজের প্রেয়সীকে না দেখে গলা উঁচিয়ে ডাকলো, তে জানো। জাঙ্কুকের ডাকে অবচেতন ঘোর ভাঙে তের। তাড়াহুড়ো করে বারান্দা থেকে ভিতরে আসে। জাঙ্কুক তখনও বিছানায় বসা। তেকে দেখে যেন সমস্ত অস্থিরতা মুছে গেল। কোনো কথা না বলে সে ধপ করে আবার শুয়ে পড়লো। চোখ বন্ধ করে নিঃশ্বাস গভীর করে নিল। কিছুটা এগিয়ে এসে তার মাথার পাশে দাঁড়িয়ে রইল। খেয়াল করছিল জাঙ্কুকে সত্যি ঘুমিয়েছে নাকি কেবল চোখ বুজে রেখেছে। কিছু মুহূর্ত পরেই বুঝলো সে সত্যিই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হইতে সে নিদ্রাময় মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার কোমল হাত তাৎক্ষণিকভাবে গালের দিকে ছুঁয়ে দিল। যেহেতু সে ঘুমিয়ে আছে তাই তে সুযোগ নিল। আর কিছুটা ঝুঁকে সে খসখসে গালে নিজের নরম ঠোঁটের স্পর্শ দিল। সাথে সাথে জাঙ্কুক এক ঝটকায় তেকে নিচের দিকে টেনে এনে বিছানায় ফেললো। তে কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটলো। যখন বোধগম্য হলো তখন চোখ বড় বড় করে হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকে তাকে জিজ্ঞাসা করলো, আপনি ঘুমাননি? জাঙ্কুক চোখ বন্ধ রেখে ঘুমে কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ ঘুমিয়েছিলাম, কিন্তু কেউ একজন আমার ঘুমে 12টা বাজিয়ে দিয়েছে। এখন তাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? তে লাজুক স্বরে সাফাই দেওয়ার চেষ্টা করে, আমি কিছু করিনি, সত্যি বলছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি যখন কিছু করনি আমি করছি। জাঙ্কুকের কণ্ঠে এক অদ্ভুত দুষ্টুমি মিশেছিল। তে চমকে উঠে জিজ্ঞাসা করলো, কি? জাঙ্কুক সামান্য নড়ে চড়ে ওর শরীরের ভারটা আরো কাছে টেনে আনলো। উষ্ণ নিঃশ্বাস মিশে গেল তের গালে। দুষ্ট মুস্কি হাসি নিয়ে জাঙ্কুক বলল, ডট ডট ডট। তে প্রায় লাফিয়ে উঠলো, চোখ বড় বড় করে বলল, না প্লিজ। হ্যাঁ প্লিজ। জাঙ্কুক এসে আলদাতি স্বরে তে এবার লাজুকতা নেয় নেতেই গেল তার বক্ষদয়ে। জাঙ্কুক গভীর অলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। এমন সময় বেড সাইড টেবিলে রাখা জাঙ্কুকের ফোনটা হঠাৎ কেঁপে উঠলো। তে চমকে তাকালো, কিন্তু জাঙ্কুক চোখ বন্ধ করে একইভাবে স্থির হয়ে রইল। তে তাকিয়ে দেখলো জাঙ্কুকের কোনো হেলদোল নেই। একটা মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার ফোন বাজছে। জাঙ্কুক অলস ভঙ্গিতে উত্তর দিল, আই ডোন্ট কেয়ার। কোনো গুরুত্বপূর্ণ কল হতে পারে, ধরুন তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ করছি, ডিস্টার্ব করো না। কিন্তু এবার পরপর কয়েকবার ফোন বাজতে দেখে বেশ খানিকটা বিরক্ত হলো জাঙ্কুক। অনিচ্ছা ভরে সে তেকে ছেড়ে আজ শোয়া হয়ে বসলো। ফোন হাতে নিয়ে দেখে তুহিনের কল। মুখ বিকৃত করে নিল। রিসিভ করতে ওর গলা ভারী আর বিরক্ত শোনালো, কোন বালের হানিমুন করতে আসছি আমি? হ্যাঁ বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিস কেন? ওর পাশ থেকে তুহিনের গলা ভেসে এলো, আরে ভাই তোরকে আমি মজা করার জন্য ফোন দিছি নাকি? সেই সকাল 7টা থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোদের জন্য, অথচ তোদের আসার কোনো নামগন্ধ নেই। তোকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে?
তুই বলছিস তুই? শালা বউয়ের নেশা এমন ডুবে গেছিস যে সব ভুলে গেছিস। উঠে চোখে মুখে পানি দে, নেশা কাটা আর মনে কর। তুই তো বলেছিলি আজ থামসে যাবি। আমি আর রিয়া চট্টগ্রাম থেকে চলে আসছি, আর তোরা এখনো পাহাড়ের চূড়ায় বসে আছিস। মোটেই জাঙ্কুকের বোধগম্য হলো, তাই তো আজ তো তাদের থামসে যাওয়ার কথা। সে তো বেফাস ভুলে গিয়েছিল। আর চোখে তাকালো তিন দিকে। তে তখন লাগেজের কাপড় কুচগাছ করছে। সে একটা ভঙ্গি করে মাথা চুলকে হালকা গম্ভীর করায় বলল, তোরা 8 ঘন্টা অপেক্ষা কর, আমরা 1 ঘন্টার মধ্যে আসতেছি। আর কখন আসবি ভাই? ওখানে যেতে যেতে তো রাত হয়ে যাবে, তাহলে ফিরবো কখন? সে চিন্তা তোর করতে হবে না, ফোন রাখ বলে জাঙ্কুক ফোন কেটে দিল। তে এতক্ষণ চুপচাপ সব কথা শুনেছে। এবার ধীরে পায়ে এসে দাঁড়ালো জাঙ্কুকের সামনে, মুখ গম্ভীর করে মিনমিন করে বলল, আমি কোথাও যাব না, আপনি তুহিন ভাইদের জানিয়ে দিন। জাঙ্কুক কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? তে এক লাফে এসে জাঙ্কুকের সামনে বসে পড়লো। এক টানে জামার কলার সরিয়ে দিল। গলার পাশে লালচে দাগগুলোর দিকে ইশারা করে ক্ষিপ্ত হয়ে বলল, দেখুন কি করেছেন, এগুলো নিয়ে আমি কিভাবে বাইরে যাব? জাঙ্কুক 1 সেকেন্ড তের দিকে তাকিয়ে থাকলো, অতঃপর নির্বিকার ভাবে বলল, তাহলে ডয়ারে রেখে যাও। তের আগে ঠোঁট ফুলিয়ে বলল, আপনি মজা করছেন? আমার জোরে যাচ্ছে, ভালো হলে ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? এটা জীবন জাঙ্কুকের কথা। তো ঠোঁট ফুলিয়ে বলল, বিয়ের আগে তো আমার একটু হাত কেটে গিয়েছিল বলে কত কেয়ার করেছেন, বাসা ভর্তি প্রোটিন খাবার পাঠিয়েছেন, আর এখন এগুলো আপনার চোখে পড়ছে না? প্রোটিন লাগবে? এগুলোর প্রোটিন কিন্তু আলাদা, তুমি চাইলে আমি এখনই দিতে পারি। দিব? তেজ চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, বজ্জাত বেডা। জাঙ্কুক হালকা শব্দ করে হেসে উঠল, একরাশ আনন্দ মেশানো হাসি। এটাতে প্রচন্ড আকারে খেপে গেল। জাঙ্কুকের এই গা ছাড়া ভঙ্গি দেখে তার ভেতর আগুন জ্বলে উঠল। দাঁত কিরমির করতে করতে হঠাৎ সে এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো। জাঙ্কুকের ঘাড়ে এবার জোরে একটা কামড় বসিয়ে দিল। জাঙ্কুক হালকা আর্তনাদ করে উঠল, চোখ কুচকে তীর দিকে তাকাতেই দেখলো সে ইতিমধ্যে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো ঘাড়ে বেশ গাঢ় দাগ পড়েছে কামড়ের। আয়না নিজে প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কি পেস্ট ব্যবহার করে রে? দাঁতে এমন জোর পায় কোথা থেকে? আয়নায় নিজে সেই দাগের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে আবার এক চোরামি হাসি ফুটে উঠল। সময় তখন 10টার কাছাকাছি। পাহাড়ের বুকের ফাঁক গলে সূর্য ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল আলো নিয়ে। কোয়ার্টার্স থেকে নামতে নামতে তে আর জাঙ্কুক দুজনের চারপাশে সৌন্দর্য দেখে মুগ্ধ। এদিকে পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে যাওয়া মেঘের ছায়া, অন্যদিকে ঝকঝকে রোদে চকচক করা পাথর। নিচে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে তুহিন আর রিয়া। দূর থেকে যখন দুজনকে নামতে দেখে তুহিন হাত নাড়ালো, মুখে চওড়া হাসি টেনে মজা করে বলল, এই যে রাজারানী অবশেষে নামলো পাহাড় থেকে। জাঙ্কুক এগিয়ে আসতে তুহিন গিয়ে তাকে জড়িয়ে ধরলো। বন্ধুত্বের সেই পুরনো চেনা উষ্ণতা আবার ফিরে এলো। কিন্তু পর মুহূর্তে তুহিনের দৃষ্টি আটকে গেল জাঙ্কুকের ঘাড়ে। সেখানে ছোট্ট একটা অন টাইম ব্যান্ডেজ। জাঙ্কুক ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখতে ব্যান্ডেজের সাহায্যে ঠেকে নিয়েছে ডাকটা, কিন্তু তুহিনের চোখে পড়াতে সে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, তোর এখানে কি হয়েছে ভাই, ব্যান্ডেজ কেন? জাঙ্কুক এক হাত পকেটে পুরে রেখে আর চোখে তিন দিকে তাকালো, অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, একটা ব্যাঙ কামড়ে দিয়েছে। বলিস কি? এখানে আবার ব্যাঙ আসলো কোথা থেকে দেখি? কথা শেষ হতে না হতে সে জাঙ্কুকের ঘাড়ের ব্যান্ডেজটা আলতো করে একটু তুললো, আর দেখি খেয়ে করে হেসে ফেললো। মুখের হাসি চাপতে না পেরে কাশির ভান করে বলল, কামড় দেখে মনে হচ্ছে ব্যাঙটা দয়ালু ছিল, না মানে অতটা জোরে সরে পড়েনি। তুই তখন চিবুক নামিয়ে ফেলেছে, তার গাল লালচে হয়ে উঠেছে। ওনার ভেতর মুখটা অর্ধেক লুকিয়ে ফেললো, মনে মনে আফসোস করতে লাগলো, কেন যে এই কামড়টা দিতে গেলাম। অতঃপর তে আর জাঙ্কুক সুপারের সাথে কুশল বিনিময় করলো, তারপর গাড়িতে উঠে বসলো। তুহিন চালকের আসনে আর তার পাশে রিয়াদ পিছনের সিটে পাশাপাশি বসেছে তে আর জাঙ্কুক। রাত তখন 9টার বেশি। বেগমের আসতে আসতে বেশ লেট হয়ে গেছে। এসে চাচিকে জিজ্ঞাসা করলো, চাচি ওর পায়ের ব্যথা কমেছে? ঠিক আছে এখন? হ্যাঁ, অনেকটাই কমে গেছে। বেগম মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু লিজার রুমের সামনে গিয়ে থমকে গেল। ভিতরে যাবে কি যাবে না দ্বিধায় পড়লো। লিজা এখন হয়তো ঘুমিয়ে পড়েছে, ডিউটি শেষ করতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। তবে সারাদিন তার কথা ভেবে ভেবে মনে একটা অস্থিরতা কাজ করছিল। নিজের চোখে দেখার জন্য মন ছটফট করছিল। একটু দাঁড়িয়ে থেকে অবশেষে সব দ্বিধা পাশে রেখে দরজা দুবার টোকা দিল। ভিতর থেকে লিজার কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ আসো। বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলো। লিজা ভেবেছিল হয়তো চাচি আম্মা এসেছে, কিন্তু বেগমকে দেখে একরকম শক্ত হয়ে বসে পড়লো। কিছু বলবেন বেগম ভাই? তোর পায়ের কি অবস্থা দেখি? লিজা আলতো করে চাদরটা টেনে পা বের করলো। গতকালের নিচে দাগটা আজ অনেকটাই ফ্যাকাশে। তবুও বেগম চোখ সরাতে পারল না। তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে নাকি এখনো আছে? ছোট্ট করে হ্যাঁ জবাব দিল। হ্যাঁ কি? ঠিক করে বল, কমে গেছে অনেকটা।
বেগম পলক্ষীনভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর সামান্য নড়ে চড়ে শপিং ব্যাগটা তার দিকে বাড়িয়ে দিল। লিজা ভুরু উঁচিয়ে জানতে চাইল, কি এটা, খুলে দেখ। দ্বিধাগ্রস্ত হাত দিয়ে ব্যাগটা খুলে নিতেই বিস্ময়ে লিজার চোখ বড় বড় হয়ে গেল। নিউ ব্র্যান্ড আইফোন, সাথে অনেকগুলো চকলেট। তার চোখ যেন ঝলমল করে উঠল। নতুন ফোন? হ্যাঁ, তোর ফোন তো গতকাল পরে ভেঙে গিয়েছিল, তাই নিয়ে এলাম। আর চকলেট পছন্দ করিস তাই। লিজার ঠোঁটে ধীরে ধীরে এক চড়া হাসি ফুটে উঠল। প্যাকেট খুলতে খুলতে বলল, থ্যাংক ইউ বেগম ভাই। লিজা বলতে দেরি হলো, কিন্তু তার হাত থেকে প্যাকেটটা ছোঁয়া মেরে নিতে বেগমের দেরি হলো না। লিজা হঠাৎ বুঝতে পারল না কি হলো এটা। মুখের রং পাল্টে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বেগম ভাই? বেগমের চিবুক শক্ত হয়ে গেল। কটমট করে বলল, আমি কি রাস্তাঘাটের অচেনা কেউ? কথায় কথায় ধন্যবাদ দিতে হবে কেন তোর? যা, তোকে আর কখনো কিছু দেবো না। শুধু ধন্যবাদ তো দিয়েছি, এতে রাগ করার কি আছে? দেবে কেন? আমি বলেছি দিতে। আই হেট দিস ওয়ার্ড। তোর মুখ থেকে এই শব্দ শুনলে আমার গা জ্বলে যায়। কতবার বলেছি আমাকে ধন্যবাদ দিবি না? সরি, আর বলবো না, এবার তো দিন। কিছুক্ষণ চুপচাপ রইল বেগম। অবশেষে প্যাকেটটা আলতো করে আবার নিজের হাতে ধুয়ে দিল, অথবা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। লিজা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্যাকেটটির দিকে। ধন্যবাদ দিলেও যে এত পরিমাণ রেগে যেতে পারে সেটা বেগমকে না দেখলে বোঝাই যেত না। তার এমন কাণ্ড দেখে লিজা হালকা শব্দ করে হেসে ফেলল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা বেগম সেই শব্দ স্পষ্ট শুনতে পেল। এবার তার নিজের ঠোঁটে অজান্তে এক ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যস্থলে পৌঁছালো। ততক্ষণে দিনের আলো শেষ। নাকা ফোমের মতো জায়গা সাধারণত রাত কাটানোর অনুমতি মেলে না। জায়গাটা বন্য দুর্গম, আর এখানকার রাতের নিস্তব্ধতা ভীতিকর। কিন্তু জাঙ্কুক আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছে। স্থানীয় এক পাহাড়ি গাইডের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে রেখেছে তারা। তুহিন আর রিয়াদ জাঙ্কুকের নির্দেশে ঝর্ণার পাশের একটা উঁচু ঢিবিতে জায়গা ঠিক করে। তুহিন আর রিয়াদ জাঙ্কুকের নির্দেশে ঝর্ণার পাশের উঁচু একটা ঢিবিতে জায়গাটা ছোট কিন্তু নিরাপদ। ঢিবির নিচ দিয়ে ছোট একটা ঝিরি বয়ে গেছে। সেখানে ঝর্ণার পানি এসে পড়েছে অবিরাম শব্দে। সবাই মিলে ব্যাগ থেকে ক্যাম্পিং এর সরঞ্জাম নামাতে লাগলো। ছোট ছোট 2টা তাঁবু খাটিয়ে নিল ঢিবির মাঝখানটায়। সব গোছগাছ শেষে সবাই ক্লান্ত হয়ে বসে পড়লো। তে আনা ইনস্ট্যান্ট নুডলস আর গরম কফির মগ এনে সবার হাতে ধরিয়ে দিল। জাঙ্কুক তের হাত টেনে নিজের পাশে বসালো। তে একটু ইতস্ত করছিল তার পাশে বসতে তুহিন আর রিয়াদকে দেখে। তবুও জাঙ্কুকের চোখের ইশারা সে আপত্তি করতে পারল না। ধীরে ধীরে বসে পড়লো তার পাশে। মুগ্ধ চোখে চারপাশটা দেখতে লাগলো। জাঙ্কুক কফির কাপ থেকে চুমুক তুলে তাকালো তার প্রেয়সীর দিকে। মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কি দেখছো? কোনো প্রবলেম? তে হক চকিয়ে তাকালো, হালকা হেসে বলল, দেখছি জায়গাটা সত্যিই সুন্দর। তুহিন হাসলো। আগুনের কুণ্ডলিতে কাঠের টুকরো ছুড়ে দিয়ে বলল, দিনের বেলা দেখলে আর প্রেমে পড়বেন ভাবি, সকাল হতেই বুঝবেন আসল নাখা ফুম কাকে বলে। আপনারা এর আগেও এসেছিলেন এখানে? কৌতূহল নিয়ে প্রশ্ন করলো তে, যেন গল্প করার জন্য প্রস্তুত। গলা পরিষ্কার করে তুহিন বলে উঠল, হ্যাঁ, কলেজে পড়ার সময় এসেছিলাম একবার। জাঙ্কুক ছিল সাথে। অনেক পুরনো ঘটনা, কিন্তু এখানকার সৌন্দর্য একটু বদলায়নি। তখন একটা মজার ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? তখন আমাদের টিমের লিডার ছিল জাঙ্কুক, কিন্তু সেবার টিমের লিডার বানিয়েছিল অন্য একজনকে, যার সাথে জাঙ্কুকের কখনোই পরিবর্তন হতো না। তাই জাঙ্কুক তাকে লিডার বলে মানতেও রাজি ছিল না। তবে বাধ্য হয়ে সেই টিমের সাথে আসতে হয়েছিল। তো এখানেই ঘটেছিল সেই আসল মজাটা। স্টপ ইট তুহিন, গর্জে উঠল জাঙ্কুক। চোখ রাঙিয়ে তাকালো তুহিনের দিকে। তুহিন হেসে বলল, কি স্টপ ইট? তুই স্টপ ইট। দাঁত কিরমির করে তুহিনের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। তবে তুহিন সেই দৃষ্টি উপেক্ষা করে আবার বলতে শুরু করলো, আপনার স্বামী কি করেছে জানেন? তাই কৌতূহলে নিয়ে জিজ্ঞাসা করলো, কি? আপনার স্বামী লুকিয়ে সেই লিডারের প্যান্টে বিছু পাতা ঢুকিয়ে দিয়েছিল। কি? তের চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল। রিয়াদ হো হো করে হেসে উঠল। হ্যাঁ, সবাই মিলে পাহাড়ি পথে হাঁটছিলাম। হঠাৎ সেই ছেলেটা চিৎকার দিয়ে ছটফটাতে শুরু করে। সেই সময় সহ্য করতে না পেরে পাশের একটা পুকুরে ঝাঁপ দিল। ভাবতে পারেন? রিয়াদ হাসতে হাসতে বলল, ভাই আপনি খুব ডেঞ্জারাস ছিলেন। ও তুই শেষ না রিয়াদ, পরদিন সেই ছেলেটার কফিতে জানলা গোটা মিশিয়ে দিল। আর যখন বেচারা ওয়াশরুমে দৌড়াদৌড়ি শুরু করলো, জাঙ্কুক সাহেব বাইরে থেকে দরজা বন্ধ করে নিচ দিয়ে পটকা ছুঁড়ে মারলো। এমন শিক্ষা পেয়েছিল যে লিডার হওয়ার সাথে মিটে গিয়েছিল তার। এইবার থেকে জাঙ্কুকের নাম শুনলেই সে পালাতো। কিন্তু এর জন্য জাঙ্কুককে শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করে রেখেছিল আমাদের ডিপার্টমেন্টের হেড। পাকা 8 ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিল। তুহিন নিজেই হো করে হেসে উঠল। রিয়াদ অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল,
ভাই আপনি তো খুব দুষ্ট ছিলেন। শুধু দুষ্ট না, পিএইচডি করা বজ্জাত ছিল। ওকে কান ধরেছিল বলে সেই হেডের চেয়ারে সুপারগুলো রেখে দিয়েছিল। হেড চেয়ারের বসতে সাথে সাথে চেয়ারের সাথে আটকে গেল। এবার কোন অবস্থা হয়েছে সেটা না হয় নাই বললাম, অবশ্য এখনো ওইরকম বজ্জাত আছে। কথায় আছে না, উত্তর লেজ 12 মাস চুঙ্গা ঢুকাই রাখলেও সোজা হয় না। সব ঠিক ছিল, কিন্তু তুহিনের শেষ কথাটা শুনে জাঙ্কুকের ছোঁয়া শক্ত হয়ে গেল। রক্তচক্ষু করে তুহিনের দিকে কটমট করে তাকিয়ে আছে। তুহিন সেটা খেয়াল করলো না, বরং নিজেই হেসে লুটিপুটি খাচ্ছে, সাথে রিয়াদও। তাই আর চোখে তাকালো পাশে বসে থাকা জাঙ্কুকের দিকে। তার মুখের ভঙ্গি দেখে প্রিয় মুখ টিপে হেসে ফেলল। এতে জাঙ্কুকের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। তুহিনের বাচ্চা! জাঙ্কুক গর্জে উঠে বলল, আমাকে নিয়ে ফান করছিস? তুহিন বুঝতে পারলো জাঙ্কুক বেজায় রেগে আছে, তাই সে দ্রুত উঠে পড়লো। রিয়াদকে উদ্দেশ্য করে বলল, চল রিয়াদ, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। মন্ত্রী সাহেব ঠান্ডা না হওয়া পর্যন্ত আশেপাশে থাকা নিরাপদ না। রিয়াদ হেসে তার সঙ্গে বেরিয়ে গেল। জাঙ্কুক তখনও রাগে ফুঁসছে। রিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু নড়ে তার পাশে ঘেসে বসলো। দু হাতে তার বাহু জড়িয়ে আলতো করে মাথাটা রাখলো তার কাঁধে। জাঙ্কুক আর চোখে তাকালো সেদিকে। এক পলকে তার রাগ ঠান্ডা বরফের ন্যায় হয়ে গেল। সে হাত বাড়িয়ে পেছন থেকে জড়িয়ে নিল তার প্রেয়সীকে। রাত পারল, চারদিকে ঘন অন্ধকার, ছেঁচে পোকার ডাক, বুনো পাখি আর্তনাদ, ঝর্ণার জলপ্রপাতের একটানা গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। জাঙ্কুকের কাঁধে মাথা রেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল অসীম আকাশেতে। মনে হচ্ছিল যেন কেউ কালো মখমলের কাপড়ে হীরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। নিজের প্রেয়সীর সেই মায়াবী দৃষ্টির দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল জাঙ্কুক। তার মনে হলো এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। তার ঠান্ডা হাত দুটো নিজের হাতে তালুর মধ্যে নিয়ে নিল। অতঃপর তার দৃষ্টি অনুকরণ করে তাকালো আকাশের দিকে। গুনগুন করে গান গেয়ে উঠল। মৃদু হাওয়ায় জাঙ্কুকের চুলগুলো উঠছে। সে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে মানুষটার দিকে। প্রথমবার জাঙ্কুকের এই অমায়িক কণ্ঠে গান শোনার সৌভাগ্য হলো তার। নিজের প্রেয়সীকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কি দেখছো এভাবে? আপনাকে আমার লজ্জা করে না বুঝি? আপনি এত সুন্দর গান গাইতে পারেন জানা ছিল না। এখনো অনেক কিছুই তোমার অজানা জানো। জাঙ্কুককে জানতে হলে আরো কাছাকাছি আসতে হবে। সে তার কণ্ঠের গভীর সুরে লুকানো ইঙ্গিতটা বুঝতে পারলো। হালকা লজ্জায় চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই তার চোখ পড়লো ঢিবির কিনারা ঘেঁষে থাকা একটা সরু পথের দিকে, যেখানে অসংখ্য জোনাকি আলো ঝলমল করছে। সে উৎসাহ করে জিজ্ঞাসা করলো, চলুন না ওই দিকটা যাই। জাঙ্কুক ঘুরে তাকালো সেদিকে, কিছুটা বিচলিত হয়ে বলল, মাথা খারাপ? দেখে তো মনে হচ্ছে কোনো ভূতের গুহা। আপনি ভূতকে ভয় পান? সে নিজের দুর্বলতা লুকিয়ে ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি টেনে বলল, জীবন জাঙ্কুক পাবে ভূতের ভয়? তাহলে যেতে চাইছেন না কেন? তোমার কথা ভেবে যেতে চাইছি না। সেখানে গেলে যদি ভূত আমার সুন্দর বউটাকে নিয়ে যায়, তখন তো আমি এতিম হয়ে যাব। বউ না থাকলে কেউ এতিম হয় না। আমার আব্বু আম্মু বলছে ভূত টুত বলতে কিছু হয় না। হ্যাঁ, জিন আছে, তাদের মধ্যে ভালো জিন খারাপ জিন হয়। খারাপ জিনেরা মানুষদের ভয় দেখায়, ক্ষতি করার চেষ্টা করে, তাই মানুষ খারাপ জিনটাকে ভূত বলে সম্বোধন করে। ওই সম্বোধন যেহেতু করে, তার মানে ওইটাই ভূত। তার মানে আপনি যাবেন না? জাঙ্কুক সোজা সাপটা না বলে উত্তর দিল। মুহূর্তে দেহের মুখটা কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে উঠে গটগট করে তাঁবুর ভিতরে ঢুকে গেল। জাঙ্কুক স্পষ্ট বুঝতে পারলো তার প্রেয়সীর অভিমান। তবুও সেদিকে তাকে বিড়বিড় করে বলল, তোমার অভিমানের থেকে আমার জান বাঁচানো ফরজ জানো। আমি মরে গেলে তোমার এত ভালো কে বাসবে? একটা ভারী নিঃশ্বাস ছাড়লো। এমন সময় শুকনো পাতার মর্মর শব্দ ভেসে এলো। প্রথমে গ্রাহক করলো না জাঙ্কুক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে শব্দটা স্পষ্ট হতে লাগলো। নিয়মিত ভারী ধীরে ধীরে কাছে আসছে। কপালে গভীর ভাঁজ পড়লো তার। সামান্য ঘাড় বাঁকিয়ে ঘুরে তাকাতে তার বুকের ভিতরটা ধপ করে উঠলো। একটা লম্বা ছায়ামূর্তি, আর সবচেয়ে ভয়ঙ্কর তার দুটো মাথা। সে তড়া করে দাঁড়িয়ে পড়লো। মুখের সব রং মূর্তি লোপাট। কণ্ঠ শুকিয়ে একদম ফিসফিসিয়ে বলল, ভূত। সাদা চাদরের মতো পোশাক পরা দুটো মাথাওয়ালা ভূত এগিয়ে আসছে। তার গলা সেই অস্বাভাবিক স্বর শুনে তে তাঁবুর পর্দা সরিয়ে বেরিয়ে এলো। কিছু বলতে যাবে এমন সময় তার চোখে ধরা পড়লো সেই অদ্ভুত ছায়াটা। দুটো মাথা, দুটোই সমান লম্বা, সাদা চাদরে মোড়া যেন অদ্ভুত এক অবয়ব। তের গলা শুকিয়ে গেল। নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সামনের দৃশ্য দেখে তার শরীর কেঁপে উঠল। সে যতই বলুক ভূত টুত কিছু নেই, কিন্তু ভেতরে ভেতরে সেও ভয় পায়। তাছাড়া সেই দ্বিমুখা সাদা ভূতটা তার দিকে এগিয়ে আসছে। সে তোতলাতে তোতলাতে চেঁচিয়ে উঠল ভূত ভূত বলে। জাঙ্কুক এক ছটকা আগুনের জ্বলন্ত পোড়া একটা কাঠ তুলে নিল। তেকে নিজের দিকে টেনে এক হাতে জড়িয়ে নিল, যেন নিজের প্রেয়সীকে রক্ষার চেষ্টা। জ্বলন্ত পোড়া কাঠটা সামনের দিকে বাড়িয়ে বলল, খবরদার আমার বউয়ের দিকে নজর দিবি না, তাহলে কিন্তু থাপ্পাই চারার নকশা পাল্টাই দিব। কিন্তু সেই সাদা কাপড়ে মোড়ানো মাথা দুটো
আর একটু এগিয়ে এলো। সে ভোরকে তেকে নিয়ে এক ধাপ পিছিয়ে গেল। তে তার বুকে লেগে আছে। জাঙ্কুক পোড়াকার ছুঁড়ে মেরে মন্ত্রোচ্চারণের মতো বিড়বিড় করে বলে উঠল, ইচিং বিচিং চিচিং ছা, ভূত তুই সরে যা, ইকড়ি চাম চিকড়ি, নইলে তোরে দেবো খামচি। খেতে না চাইলে জীবন জাঙ্কুকের মার, লেজ গুটিয়ে যা পরাক পার। তে চোখ গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। এটা কি ছিল? কবিতা না ভূত তাড়ানোর মন্ত্র? তে কাঁদবে নাকি হাসবে বুঝতে পারলো না। অবিশ্বাসে নেয় তাকিয়ে রইল তার দিকে। যে জাঙ্কুকের ভয়ে সবাই কাঁপে, সে জাঙ্কুক নাকি ভূতকে ভয় পায়? জাঙ্কুকের এমন মন্ত্র শুনে সাদা চাদরের নিচে থাকা তুহিন আর রিয়াদ তবদা খেলো। এই কাপড়ের দিকে তাকিয়ে মুহূর্তে হো করে অট্টহাসিতে ফেটে পড়লো। এক একজন হেসে লুটিপুটি খাচ্ছে। তাদের চাদর সরে যেতেই চাঁদের আর আগুনের স্নানালয়ে তাদের মুখ ভেসে উঠলো। তে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুহিন ভাইয়া, রিয়াদ ভাইয়া। অতঃপর নিজের বুকে থুতু দিয়ে বলল, ভয় পাই দিয়েছিলেন তো। তুহিন আর রিয়াদ হাসতে হাসতে প্রায় নিয়ে পড়লো, কিন্তু জাঙ্কুকের চোখে চোখ পড়তেই দুজনের হাসি উপড়ে গেল। জাঙ্কুকের চোখ তখন লাল, মনে হচ্ছে চোখের ভিতর থেকে আগুন বের হচ্ছে। কপালে শিরা ফুলে উঠেছে। চোখ শক্ত করে দাঁতে দাঁত পিষে গর্জে উঠলো, তুহিনের বাচ্চা। তুহিন একটা কৃত্রিম হাসি টেনে আনলো মুখে। মজা করতে গিয়ে ভুলে গিয়েছিল সে কার সাথে মজা করছে। জাঙ্কুক তার দিকে তেড়ে আসতেই সে ছুটে দৌড় দিল, সাথে রিয়াদও। জাঙ্কুক পিছু নিল দুজনের, কিন্তু কিছুটা গিয়ে পিছন ফিরে তাকালো। সেখানে তে একা দাঁড়িয়ে আছে, হালকা কাঁপছে। জাঙ্কুকের শরীর গরম, রাগ এখনো মাথা থেকে নামেনি, কিন্তু তার প্রেয়সীকে একা ফেলে যাওয়া তার পক্ষে অসম্ভব। তাই সে আবার ফিরে এলো। তেকে এক হাতে নিজের বক্ষস্থলে টেনে নিল, আলতো করে বুকের সাথে মিশিয়ে নিল, কিন্তু মনে মনে স্থির করলো এই দুটোর একটা শাস্তা করতেই হবে। সকালবেলা পাখিদের কিচির মিচির আর কাঠ কাটার ঠকঠক শব্দে তের ঘুম ভাঙলো। সারা রাতে জঙ্গল ভীতি আর টুকটাক শব্দে তার বুক ধরপড় করেছে। শেষ রাতের দিকে একটু চোখ লেগেছে। ঘুম ভাঙতে সে ধীরে ধীরে উঠে বসলো। চোখ কসলাতে কসলাতে প্রথমে লক্ষ্য করলো জাঙ্কুক তার পাশে নেই। বুকের ভেতর হালকা কাঁপুনি ছড়িয়ে গেল। দ্রুত তাঁবুর পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই তার চোখ আটকে গেল ডান দিকের ঢিবির কোনায়। সেখানে জাঙ্কুক কুড়ালের সাহায্যে কাঠ ফালি করছে। তার গায়ে কালো টি শার্ট, যার কারণে বাহুর টান টান পেশি পুরো উন্মুক্ত। সে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন যেন আনমনে। হঠাৎ জাঙ্কুকের নজর পড়তে সে থেমে তের দিকে তাকালো। তের ঘোর ভাঙলো। সে অপ্রস্তুত ভাবে চোখ নামিয়ে নিল, কিন্তু ততক্ষণে জাঙ্কুক দু আঙুল দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকছে। এই ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল। জাঙ্কুকের ঠিক মুখোমুখি দাঁড়াতেই তার গায়ের ঘামের গন্ধ আর তীব্র নিঃশ্বাসের শব্দ শোনা গেল। জাঙ্কুক তার প্রেয়সীর ওনা এক কোণা ধরে নিজের কপালের ঘাম মুছতে লাগলো। এই নীরব বিস্ময় তাকিয়ে রইল। জাঙ্কুক ঘুরে কুচকে নাক ঘষে নিয়ে বলল, কোথায় নিজের স্বামীর একটু সেবা যত্ন করবে, ঘামটা মুছে দিবে, তা না করে ফের করে তাকিয়ে আছো। আমার কি রূপ বেড়েছে নাকি অন্য কোনো চিন্তা ভাবনা আছে? আর আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।